আর খবর দিনভরের শুরুতে নজর রাখতে হচ্ছে রাজগঞ্জের বিডিওর আগাম জামিনের শুনানি। আজ বারাসাত আদালতে মামলা শুনানি রয়েছে। নিউ টাউনের সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন এবং আগাম জামিনের আরজি প্রশান্তর। আজ বারাসাত আদালতে প্রশান্ত বর্মন আরো ডিটেইল আপডেট জানাতে পারবে। জিয়াউল রয়েছে আমার সঙ্গে, কারণ রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে, স্বর্ণ ব্যবসায়ী খুনের অভিযোগ পরিবার তুলেছে, আর বিডিও আগাম জামিনের আবেদন করেছে। আজ শুনানি রয়েছে। জিয়াউল, কি আপডেট? একদম দেখো, প্রশান্ত বর্মন, রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনের আবেদন আজকে করেছিলেন চলতি মাসের 11 তারিখে। আজকে সেই মামলার শুনানি রয়েছে। মূলত নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী খুনের নাম জড়ায় প্রশান্ত বর্মনের সহ তার একাধিক সঙ্গীর। ইতিমধ্যেই কিন্তু 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফলে এই রাজগঞ্জের বিডিও প্রথম থেকে তিনি দাবি করছিলেন সে এই ঘটনার সঙ্গে তিনি যুক্ত না, তাকে ফাঁসানো হচ্ছে। ফলে একটা গভীর চক্রান্তের শিকার তিনি, এই দাবি কিন্তু বারবার করছিলেন। তারপরেই দেখা যায় তার নামে অভিযোগের পরই কিন্তু বারাসাত আদালতে তিনি আগাম জামিনের আবেদন করে এবং সেই আগাম জামিনের মামলা অর্থাৎ আজকে শুনানি রয়েছে বারাসাত আদালতে। এখনো পর্যন্ত আদালত সূত্রে যেমনটি খবর, সশরীরে তিনি উপস্থিত থাকবেন এই আদালতে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। কিন্তু সশরীরে উপস্থিত থাকবেন না তিনি অন্য কোনো আইনি সহায়তা নেবেন, সেটাও কিন্তু এখন প্রশ্ন। তার কারণ এখনো পর্যন্ত প্রায় 11টা অতিক্রান্ত, তিনি এখনো পর্যন্ত আদালতে এসে পৌঁছায়নি। ফলে আইনজীবী সূত্রে খবর তিনি আগাম জামিনে আবেদন করেছিলেন এই চলতি মাসের 11 তারিখে। ফলে আজকে সেই কেসের কিন্তু আগাম জামিনের শুনানি রয়েছে। ফলে তাকে সশরীরে আসতে হবে, এমনটাও কিন্তু সূত্রের খবর। কিন্তু এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত, তিনি এখনো পর্যন্ত এসে পৌঁছাননি আদালতে। কিন্তু তাকে আসতেই হবে, তার কারণ তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত। তার নীলবাতি গাড়ি ব্যবহার করেই তাকে কিন্তু স্বর্ণ ব্যবসায়ীকে তার বাড়ি থেকে নিয়ে গিয়ে অর্থাৎ নির্জন জায়গায় ফেলা হয়েছিল। ফলে এই ঘটনার নাম জড়িয়েছিল প্রশান্ত বর্মনের এবং তিনি বারবার অভিযোগ অস্বীকার করছিলেন যে এই ঘটনার সঙ্গে তিনি কোনো রকমভাবে যুক্ত না, তিনি সেই সময় এখানে ছিলেন না। ফলে তাকে শুধুমাত্র চক্রান্ত বা তাকে ফাঁসানো হচ্ছে। ফলে সবটাই তিনি যে অভিযোগ অস্বীকার করছিলেন সেটা কিন্তু স্পষ্ট হয়েছে। ফলে ইতিমধ্যেই তার সিসিটিভি ফুটেজে তার গাড়ি ব্যবহার হচ্ছে এবং তিনি সেই গাড়িতে উপস্থিত ছিলেন, সবটাই কিন্তু স্পষ্ট। ফলে ইতিমধ্যেই তিনি আগাম জামিন আবেদন করেছিলেন বারাসাত আদালতে। আজকে সেই কেসে কিন্তু শুনানি রয়েছে। ফলে আজকের যে কোনো মুহূর্তে ঢুকতে পারে। একেবারে কিন্তু 1 ঘন্টা অতিক্রান্ত, এখনো তিনি আসেননি। তাকে সশরীরে আজ হাজিরা দিতে হবে। কি হয় অবশ্যই নজর থাকবে জিয়াউল। সংবিধান দিবসে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর। ঝুঁকির মুখে গণতন্ত্র, তোপ মুখ্যমন্ত্রীর। জাতীয় কাঠামো ধ্বংসের চেষ্টা বলে তোপ, ধর্ম নিরপেক্ষতা বিপন্ন বলেও কটাক্ষ। কি বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী আরো বিস্তারিত জানাতে পারবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, তবে এদিনও তিনি উল্লেখ করেছেন যে গণতন্ত্র ঝুঁকির মুখে, ধর্মনিরপেক্ষতা বিপন্ন পরিস্থিতির মধ্যে রয়েছে এবং ফেডারেলিজমকে ধ্বংস করা হচ্ছে। তো এইরকম পরিস্থিতির মধ্যে সংবিধানে যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটাকে রক্ষা করার ক্ষেত্রে এগোতে হবে। গতকালকেও তিনি বনগাঁ সভা থেকে প্রসঙ্গের কথা উল্লেখ করেছিলেন এবং আমাদের মতো দেশে যেখানে সংস্কৃতি, ভাষা এবং সম্প্রদায়ের একটা বৈচিত্র্য রয়েছে, সেখানে একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, সেটাই সাংবিধানিক ক্ষেত্রে বারবার ধরে উঠে এসছে। সেটিকে কোথাও নষ্ট করার চেষ্টা চলছে, এই প্রসঙ্গের কথা বারবার ধরে উল্লেখ করেছেন। সেদিনকেও সেইগুলোকে নীতি মেনে কিভাবে এগোতে হবে সেটি তিনি উল্লেখ করেন তার টেক্সট হ্যান্ডেল পোস্টে। আর এবার গ্রেপ্তার শাহজাহান ঘনিষ্ঠ দুরন্ত মোল্লা। সিবিআই এর জালে শেখ শাহজাহানের শাগরেদ। গত 5ই জানুয়ারি ইডির উপর হামলার ঘটনা ঘটে। আর শাহজাহানের বাড়িতে হামলার সময় যে ঘটনা ঘটে, শাহজাহানের বাড়িতে যখন হানা দেয় সেই হানার সময় হামলার, তাতেই অন্যতম এই অভিযুক্ত দুরন্ত। আরো কি আপডেট পাওয়া যাচ্ছে অনুপম জানাতে পারবে। অনুপম, দেখো, এই যে দুরন্ত মোল্লা, একে গতকাল দক্ষিণ 24 পরগনার গোপন জেলা থেকে সিবিআই তাকে গোপন সূত্রে খবর দিয়ে গ্রেপ্তার করে। এই দুরন্ত মোল্লাকে গত 24 সালের যে 5ই জানুয়ারি ইডি আধিকারিকদের ওপর যখন শাহজাহানের বাড়িতে যখন হামলা হয়, সেই হামলার যে ফুটেজ আমরা দেখতে পেয়েছিলাম, যে কজনের ছবি সামনে এসেছিল এবং সিবিআই হাতে যারা এসেছিল যে কজনের ছবি, তার মধ্যে অন্যতম হচ্ছে এই দুরন্ত মোল্লা। এই দুরন্ত মোল্লাকে বহুদিন ধরে সিবিআই খুঁজছিল, বিভিন্ন জায়গায় তল্লাশি করেছে, এমনকি ও তার বাড়িতে একাধিকবার গিয়েছে, নোটিশ দিয়ে এসেছে, কিন্তু তারপরেও কিন্তু সে না ধরা দিয়েছে, না তাকে ধরতে পেরেছে। এবং গতকাল গোপন সূত্রে খবর পেয়ে সিবিআই দক্ষিণ 24 পরগনার একটি গোপন জেলা থেকে তাকে গ্রেপ্তার করে। এই যে গ্রেপ্তার হলো, এতে কিন্তু সিবিআইয়ের হাতে কিন্তু আর সিবিআই কিন্তু একটা বড় সাফল্য বলে কিন্তু মনে করা হচ্ছে। তার বেশ
আর এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে, অক্সিজেন সিলিন্ডার ফেটে দুজন জখম হওয়ার খবর পাওয়া যাচ্ছে। গুরুতর জখম লরি চালক ও খালাসি। বিস্ফোরণে হাত পা উড়েছে দুজনের। বীরভূমের রামপুরহাটে ঠিক কি ঘটেছে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অক্ষয় রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, কিভাবে ঘটলো এই ঘটনা? দেখো, তোমাকে জানিয়ে রাখি, আজ সকাল ঠিক 8:30 নাগাদ 14 নম্বর জাতীয় সড়কের উপর যে রামপুরহাট শহর, সেখানেই একটি যে ডিস্ট্রিবিউটর পয়েন্ট, চিকিৎসার যে কাজে ব্যবহার হয় অক্সিজেন সিলিন্ডার, সেই অক্সিজেন সিলিন্ডার কিন্তু গাড়ি থেকে নামানোর কাজ চলছিল। সে সময় একটি অক্সিজেন সিলিন্ডার ফেটে গিয়ে হঠাৎই বিস্ফোরণ হয় এবং সেই ঘটনায় একজন চালক এবং একজন খালাসি দুজন গুরুতর জখম হয়েছেন এবং দুজনেরই একজনের একটি হাত এবং একজনের একটি পা উড়ে যায় এবং এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরো পাশাপাশি দুটি বাড়ি এবং এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট ফায়ার সার্ভিস ও রামপুরহাট থানার পুলিশ এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে। যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে অক্সিজেন সিলিন্ডার যখন নামানোর কাজ চলছিল তখন কোনো ত্রুটি ছিল হয়তো, সেই কারণে এই অক্সিজেন সিলিন্ডার ফেটে যায়। বেশ, ঘটনাটা আমি সেরকম কিছু দেখিনি। আমি ছাদে দাঁড়িয়েছিলাম, দেখলাম দিম করে বাস্ট হলো, চারিদিক ধোঁয়ায় ঢেকে গেল। তো আমি সেই সময় একটা লরি যাচ্ছিল, আমি ভাবলাম ওদের লরি বাস্ট হয়েছে, মানে টায়ার বাস্ট হয়েছে। তারপরে দেখছি যে না, ওখানে একটা ছেলে ট্রলিওয়ালা বোধহয় ছিল, বাবারে মারে বাঁচাউড়ে, বাবারে মারে বাঁচাউড়ে করে যখন পড়ে এলো তখন আমি সিচুয়েশনটা বুঝতে পারলাম। এই দুজন হতে পারে, দুজন হতে পারে। মাল আমরা দুজনে নামাই, তো মালটা ফেলে দিয়ে আমি বেমুখ হয়ে আবার মাল আনতে এসেছি, ওই মোমেন্টে ডিম করে ফেটে গেছে। অক্সিজেন সিলিন্ডার ফেটে যায়? অক্সিজেন সিলিন্ডার। কজন আহত হয়েছে? কজনকে লেগেছে? দুজন, ড্রাইভার খালাসি বড় গাড়ি। কটা সিলিন্ডার বাস্ট করেছিল? একটা। এবার আলিপুরদুয়ারের এক আজব কাণ্ডর দিকে নজর রাখবো। কেন বলুন তো? তার কারণ রেশন ডিলারের কাছে রাশি রাশি এসআইআর ফর্ম। হ্যাঁ, কিন্তু এটা কিভাবে সম্ভব যে রাশি রাশি এসআইআর ফর্ম রেশন ডিলারের কাছে? রেশন ডিলারের কাছে সেই ফর্ম জমা পড়ছে কেন? আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, এই রাশি রাশি এসআইআর ফর্ম তো বিএলওর কাছে যাওয়ার কথা, ঠিক কি ঘটেছে এখানে? একদমই। দেখো সোনিয়া, এই যে রাশি রাশি এফআইআর ফর্ম যেগুলো বিএলওর কাছে জমা পড়া, সেগুলো স্থানীয় একজন রেশন ডিলার যার নাম প্রদীপ মজুমদার, যিনি যাকে এলাকায় সবাই মামু বলে ডাকেন এবং যাকে অনেকে হোচিমিন বলে চেনেন, তিনি হচ্ছে সিপিআইএম দলের হচ্ছে বিএলএ 2। এই ব্যক্তির কাছে কিন্তু রাশি রাশি এসআইআর ফর্ম জমা করেছেন স্থানীয় মানুষেরা। যদিও এই ব্যক্তির অভিযোগ যে স্থানীয় যারা ভোটার আছে তারা হচ্ছে ওনাকে বিশ্বাস করে ফর্ম জমা দিয়েছেন। তিনি নিজে ফর্মও ফিল আপ করছেন এবং ফর্ম ফিল আপ করে তিনি বিএলওর কাছে জমা দিচ্ছেন। সেখান থেকে নিয়ে আবার রাজকুমার, বিএলও কি বলছেন দেখি, কি অভিযোগ তার? এসআইয়ের কাজ অনলাইনে আমি ফর্মের জন্য, ফর্ম কালেক্টের জন্য আমার এসআইয়ের কাজ একটু পার্সেন্টেজটা কমে আছে, আমি নিচের দিকে আছি। তাই আমি আজকে সবাইকে বলেছিলাম, পঞ্চায়েতকে বা প্লাস আরও যারা বিএলএ আছেন তাদেরকে বলেছি আমাকে যত তাড়াতাড়ি কালেক্ট করে দিতে পারবেন আমি তত তাড়াতাড়ি অনলাইন সাবমিট করবো, আমার পার্সেন্টেজ বাড়বে। অন্য কেউ হয়তো আরও কেউ কালেক্ট করছে কিন্তু ওনার হাতে জমা রেখে দিয়েছে, সেটা আমি একসঙ্গে। আমি এখানের নতুন বিএলও, আমি ওনার নামটা আমি জিজ্ঞাসা করিনি, আমি শোনারও চেষ্টা করি। এমনি কি পরিচয়টা জানেন ওনার? উনি কালকে আমাকে গিয়ে বলেছেন বিএলএ। আমি নিজের দায়িত্বে নিজে একা কাজগুলো করছি যাতে আমার কোনো ডিসপুট না থাকে। ঠিক যেমনটা আমাদের প্রতিনিধি রাজকুমার বলছিলেন, এলাকায় মামু হিসেবে পরিচিত এই রেশন ডিলার, আর এসআইআর ফর্ম মামুর কাছে জমা। স্থানীয়রা অন্তত এমনটাই বলছেন। এসআইআর ফর্ম ফিল আপের আশ্বাস দেন রেশন ডিলার, ফর্ম ফিল আপ করে জমা দেওয়ারও আশ্বাস, কিন্তু এখনো পর্যন্ত অনেকে রিসিভ কপি পাননি নাকি। রাজকুমারের কাছ থেকে একটু জানার চেষ্টা করি। রাজকুমার, এই যে ফর্ম জমা দেওয়ার আশ্বাস দিচ্ছেন কিন্তু রিসিভ কপি, সেটাই তো স্থানীয়রা অনেকে এখনো পায়নি, এমনটাই অভিযোগ। একদমই শুনিয়ে দেখো, এইটা নিয়ে কিন্তু একটা চরম সমস্যা তৈরি হয়েছে ওই এলাকায়। তার কারণ বিএলও কিন্তু ফর্ম এসে পড়ছে না এবং বিএলওর কাছে ফর্ম না জমা পড়ায় কিন্তু বিএলও পড়েছে সমস্যায়। ইতিমধ্যেই এই বিএলও যে জেলা নির্বাচন দপ্তর আছে, সেই নির্বাচন দপ্তরে আবেদন জানিয়েছেন যে যেন এলাকায় মাইকিং করা হয়, মাইকিং করে যেন সকলকে বলা হয় যে বিএলওর কাছে ফর্ম জমা দিতে। অন্যান্য জায়গায় কিন্তু ফর্ম চলে যাচ্ছে, এই রেশন ডিলারের কাছে রাশি রাশি ফর্ম চলে গেছে। সেই কারণে কিন্তু বিএলও তার কাজ করতে পারছে না, ডিজিটাইজেশনের কাজ করতে পারছে না। এই সমস্যা কিন্তু এলাকায় তৈরি হয়েছে। বিএলওকে না দিয়ে রেশন ডিলারকে ফর্ম দেওয়ার কারণটা কি? দেখো সোনিয়া, আমরা এলাকায় গিয়ে যে কারণটা বুঝতে পারলাম, ওই এলাকার বেশিরভাগ মানুষ কিন্তু তারা পড়াশোনা একটু কম জানেন
এই অবস্থায় এই যে এসআইআর ফর্ম সেটা ফিল আপ করা অনেকটা সমস্যায় পড়ছেন। যেহেতু মামু যে এলাকায় যে রেশন ডিলার মামু বলে পরিচিত, উনি একটি রাজনৈতিক দলের ওখানকার প্রতিনিধি এবং ওনার সাথে বেশ কিছু মানুষের পরিচয় আছে, তাই ভরসা করে হয়তো তার কাছে ফর্ম দিয়েছে যে তিনি ফিল আপ করে জমা করে দেবেন, কারণ অনেকেই ফর্মটা ফিল আপ করতে পারছেন না। এই সমস্যার কারণেই কিন্তু এই যে হোচিমিন নামে পরিচিত এই ব্যক্তি মামু, এই রেশন ডিলার, তার কাছে কিন্তু এসআইআর এর ফর্ম জমা দিয়েছেন ভোটাররা। বেশ, আমরা তো পড়াশোনা জানি না, এক নম্বর কথা। আমি সত্যি কথা পড়াশোনা জানি না, কিন্তু তা এখন বক্তব্য হচ্ছে যে এখন ফর্মগুলো যে তৈরি করা হয়েছে ওটা এখানে সবাই শ্রদ্ধা করো রাখে, সবাই শ্রদ্ধা করে। উনি বলছে যে তোরা দিতে পারি, আমাকে দিতে পারি, এটা তুমি দিয়ে দিও, কথা এখানে শেষ। ওনার কাছে ফর্ম দেওয়া হয়ে গেছে, উনি বলছে ঠিক আছে আমি দিয়ে দেবো। আপনি ফর্ম জমা করার পরে রিসিভ কপি নিয়েছেন? না, উনি বলছে দেওয়ার পর আমাকে দিবে। আপনি দিয়েছেন কবে? এই যে বাগুন মামার কাছে কালকে সন্ধ্যাবেলা এসে দিয়ে গেছি। উনি আমাদের পাড়ার মামা, সবাই মামা মামা ডাকে, রেশন দোকান চালায়। আচ্ছা, কোথায় জমা করছো? রেশন দোকানে? ওই মামার কাছেই দিছি আমি। আচ্ছা, যদি কোনো কারণে আপনার ফর্ম হারিয়ে যায় বা কিছু হয়, তাহলে তো আপনার নাম তো ভোটার তালিকায় উঠবে না, তখন কি করবেন? সেটা তো জানা ছিল না গো, সেটা তো বুঝতে পারিনি। কিন্তু অভিযোগ মানতে নারাজ রেশন ডিলার, সাহায্য করতেই ফর্মগুলি নিয়েছেন বলে তার দাবি। এটা আমার গ্রামবাসীরাই আমার কাছে দিয়ে যাচ্ছে। আপনি কি বিএলএ? আমি বিএলএ। কতগুলো ফর্ম আপনি জমা করলেন? 85টা জমা করেছি ওনার বাড়িতে গিয়ে, আর আজকে 17টা জমা করেছি। না, সমস্যা তো আসবে না, কারণ ঘটনাটা হচ্ছে যে প্রতিটি ভোটারই আমার উপরে মানে সম্পূর্ণ বিশ্বাস রেখে আমার কাছে নিয়ে আসে আর কি। হ্যাঁ, এবং আমি তাদেরকে নিজের দায়িত্বেই আবার তাদের কাছে পৌঁছিয়ে দিই। আমি ফর্মটা দিচ্ছি জমা, এবং আমি নিজে দায়িত্ব নিয়ে তাদেরকে ফর্মটা পৌঁছে দেবো। এবার নাম উঠবে কি উঠবে না সেটা তো বিএলওর ব্যাপার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার। আমি তার নাম সে ডাটা এন্ট্রি করছি না।